নমস্কার। রায়বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত। আমি অময় আপনাদের সঙ্গে। আমাদের আজকের বিষয় যে ৪ টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, সেই ৪ টি কেন্দ্রে উপনির্বাচনে কি হতে পারে তার একটা আলোচনা। এই লাইভটি আপনাদের অনুরোধেই করা। আপনারা অনেকেই বলেছেন যে আপনার এক্সিট পোল অর্থাৎ গত লোকসভা নির্বাচনের যে লোকসভাটি হয়ে গেল তার এক্সিট পোল আপনি প্রায় মিলিয়ে দিয়েছিলেন 99%। তো আপনি এই ৪ টে বিধানসভায় কি হতে যাচ্ছে সেটা নিয়ে একখানা আলোচনা করুন। আপনাদের অনুরোধে আপনারাই আমার সবকিছু, ভিউয়াররা অর্থাৎ রায়বাহাদুরের আজকে যেটুকু যা সাবস্ক্রিপশন, যেটুকু যা লোকজন একটুখানি চিনতে পারেন বা কমিউনিকেট করেন, সেটা সবটাই আপনাদের জন্য। সবটাই এই চ্যানেলটার জন্য এবং চ্যানেলটার সঙ্গে আপনারা যারা এনগেজ থাকেন। সত্যি কথা বলতে কি, আমার যে ব্যক্তিগতভাবে এই জাতীয় কনটেন্ট করতে খুব একটা ভালো লাগে তা নয়। কারণ আমি তো কোনো সেফোলজিস্ট নই, আমার এই নিয়ে কোনো পড়াশুনো নেই, বা আমি কোনো পোলস্টার বা এই জাতীয় বিষয়পত্র আমি কখনো কোনোদিন থাকিনি। যেটা গত কয়েক বছর ধরে অর্থাৎ বিগত বিধানসভায় আমরা যদি ২১-এর নির্বাচনে দেখি এবং ২৪-এ যে দুবার আমি এক্সিট পোল মতো একটি বিষয় করেছিলাম, অর্থাৎ কি হতে যাচ্ছে সেই একটা অ্যাজাম্পশন করেছিলাম এবং সেটা মিলিয়ে দিয়েছিলাম। সেটা মোটামুটি আমার দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে জানা বোঝা, দীর্ঘদিন রাজনীতি দেখা, দীর্ঘদিন রাজনীতি অবজার্ভ করা এবং রাজনীতি নিয়ে পড়াশুনো করা, সেই জায়গা থেকে এবং কিছু জায়গায় ঘোরা, মানুষের সঙ্গে কথা বলা, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিক বন্ধুরা, আমার বিভিন্ন বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের সঙ্গে কথা বলা, তার মাধ্যমে একটা করার চেষ্টা করা। তবে ব্যক্তিগতভাবে আমি এই জাতীয় এক্সিট পোল বা কি হতে পারে, কোন কেন্দ্রে কে জিতবেন কে হারবেন, এই জাতীয় কন্টেন্ট করতে বা এই জাতীয় বিষয় নিয়ে কথা বলতে বা লাইভ করতে আমি খুব একটা আগ্রহী নই। কিন্তু আপনাদের অনুরোধই করা, যেহেতু আপনারা বলেছেন সেই জন্যই করা। তাই এই মুহূর্তে যারা দেখছেন, যাদের কাছে নোটিফিকেশন পৌঁছেছে ভালো, যাদের কাছে পৌঁছয়নি অনুরোধ করব আপনারা পৌঁছে দিতে পারেন। সাধারণত আমি রাজনীতি নিয়ে খুব একটা কথা বলতেই ভালোবাসি না। মানে এটা ঘটনাচক্রেই চ্যানেলটা রাজনীতির চ্যানেল হয়ে গেছে। মানে আপনারা যদি অনুমতি দেন আমি দু একটা কথা বলতে পারি। আমি শুরুর দিকে ফিল্ম নিয়ে আলোচনা করতাম, আমার মূলত কাজটা ফিল্ম নিয়েই, এবং আমি নিজেকে একজন ফিল্মের শিক্ষার্থী, সিনেমার শিক্ষার্থী বলেই পরিচিতি দিতে, পরিচয় করাতে ভালোবাসি। যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনি কি করেন, তাহলে আমি একটা কথাই বলতে ভালোবাসি বা বলতে পছন্দ করি যে আমি ফিল্মের শিক্ষার্থী। যদি আপনারা কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যে কজন দেখছেন, যদি আপনাদের আমার ফিল্মের কাজ নিয়ে এই মুহূর্তে বেশ কিছু ফিল্ম, হইচই বলুন আরো বিভিন্ন ওটিটিতে আমার করা কাজ বেশ কিছু ইতিমধ্যে স্ট্রিম করছে, আগামীতেও বেশ কিছু পরিকল্পনা রয়েছে, বেশ কিছু অ্যাড ফিল্ম আমি করেছি। আমার ফিল্ম নিয়ে যদি আপনাদের কখনো কারো জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। এই মুহূর্তে যারা দেখছেন তারাও যদি তাদের আমার ফিল্মের কাজ নিয়ে যদি জানার আগ্রহ থাকে, আপনারা প্লিজ কমেন্ট করবেন, জানাবেন। আমি সেই বিষয়ে বলতেই বা আলোচনা করতেই অনেক বেশি ভালোবাসি। তাহলে কেন হঠাৎ রাজনীতি? আসলে এই চ্যানেলটা খোলা হয়েছিল, আপনারা যদি অনুমতি দেন খুব ছোট্ট করে বলি। আমি একদম শুরুর দিকে দুখানা লিরিক্যাল কনভারসেশন করেছিলাম। সেই লিরিক্যাল কনভারসেশন দুটিও এই চ্যানেলে অ্যাভেলেবল। কখনো সময় সুযোগ হলে আপনারা গিয়ে দেখবেন, চেক আউট করবেন। একটি সিইউ আর একটি নো সলিউশন। এই দুটি লিরিক্যাল কনভারসেশন রিলিজ করার জন্য সেই মুহূর্তে কোনো প্ল্যাটফর্ম ছিল না। সেই সময়ে দাঁড়িয়ে এই রায়বাহাদুর চ্যানেলটি ওপেন করা। তো তারপর বেশ কিছু এন্টারটেনমেন্ট কন্টেন্ট আমরা করেছিলাম শুরুর দিকে, অল্প বিস্তর কিছু। সেগুলো খুব একটা মানুষের কাছে পৌঁছচ্ছিল না। তারপর কিছু ইন্টারভিউ, বিশেষ করে অরুণাভ ঘোষের কিছু ইন্টারভিউ, সেইগুলো হঠাৎ করেই ঘটনাচক্রে, ব্যক্তিগত স্তরে অরুণাভদার সাথে কথা বলতে আমার ভালো লাগতো, চিরকালই ভালো লাগে। তো সেই রকমই অনেকের ইন্টারভিউ করতে করতে, অনেক ফিল্ম পার্সোনালিটির ইন্টারভিউ করতে করতে, ফিল্ম নিয়ে আলোচনা করতে করতে অরুণাভদার ইন্টারভিউটা হঠাৎ করে আপনাদের খুব পছন্দ হয়েছে। এইভাবেই আমার রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করা,
বা রাজনৈতিক পলিটিক্যাল ইন্টারভিউ করা এইভাবেই শুরু। মূলত আমি একজন ফিল্মের শিক্ষার্থী হিসেবেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসি, ফিল্ম নিয়ে কথা বলতেই ভালোবাসি। আমার এই ইউটিউবের বাইরের যাবতীয় জগৎ, মানে ইউটিউবের জগতে আমাকে যতটা পলিটিক্যাল মনে হয় বা রাজনীতির বিষয় নিয়ে আমি যতটা আলোচনা করি, বাইরের জগৎ কিন্তু অনেকটাই আমার ফিল্ম কেন্দ্রিক, এবং আমি চিরকালই ফিল্ম নিয়েই কাজ করতে চেয়েছি। সেটা অ্যাড ফিল্ম হতে পারে, সেটা ফিচার হতে পারে, স্ক্রিপ্ট রাইটিং হতে পারে, ডিরেকশন হতে পারে, অভিনয় হতে পারে। যদি আপনাদের আগ্রহ থাকে কখনো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ, তাহলে আমার ফিল্মের কাজগুলো নিয়ে কখনো কোনো একটি এপিসোড করা যাবে, আলোচনা করা যাবে। কিন্তু ব্যক্তিগত স্তরে সবসময় আমি রাজনীতির থেকে ফিল্ম নিয়ে আলোচনা করতে, ফিল্ম নিয়ে কথা বলতে অনেক অনেক বেশি ভালোবাসি। তাহলে এইরকম একখানা থাম্বনেল কেন দিলাম বা এটা, কারণ আফটার অল ইউটিউব তো একটা সায়েন্সে চলে, অ্যালগোরিদম তো আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ সায়েন্স। অর্থাৎ এই রায়বাহাদুর চ্যানেলটার অ্যালগোরিদমই এমনভাবে সেট হয়ে গেছে, আমি যদি এখন সম্পূর্ণ আউট অ্যান্ড আউট কোনো একটা এন্টারটেনমেন্ট কন্টেন্ট দিই বা ফিল্ম নিয়ে খুব নিশ একটা কন্টেন্ট, নিশ একটা বিষয় আলোচনা করি, সেটা আপনাদের কাছে পৌঁছবে না। কারণ অ্যালগোরিদম তার নিজস্ব সমীকরণ মেনে চলে। তো সেই কারণেই একটা কন্টেন্ট বানালাম, সেটা আপনাদের কাছে পৌঁছলো না, তাহলে তো সেটা আর বানিয়ে লাভ নেই, কারণ আপনাদের কাছে রিচ আউট করার চাহিদা সবসময়ই থাকে। তো সেই কারণে এইরকম থাম্বনেল এবং পলিটিক্যাল বিষয় নিয়ে আমার কথা বলা। তো যাই হোক, মূল বিষয়ে ঢুকি। আরো একবার, যদি আপনারা কখনো আমার ফিল্মের কাজ নিয়ে জানতে আগ্রহী হন, তাহলে জানাবেন, কথা বলা যাবে, আলোচনা করা যাবে, আড্ডা দেওয়া যাবে। এই লাইফটা তো আসলে আড্ডা, আড্ডা দেওয়া যাবে, যে কারণে আমি সবসময় বলি যে লাইফ শুড বি ইন্টারঅ্যাক্টিভ। যাই হোক, আজকের বিষয়ে আসি। 6 মিনিট অতিক্রান্ত, 6 মিনিট ধরে এই ভূমিকা করে গেলাম, এবার বিষয়ে ঢুকি। উপনির্বাচন, যে 4টি কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস ফাইট হলো মানিকতলা কেন্দ্র। মানিকতলা কেন্দ্র, এই মানিকতলা কেন্দ্রে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়েই ছিল। এই মানে উত্তর কলকাতায় মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। এই মানিকতলা কেন্দ্র থেকে কন্টেস্ট করছেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। কে প্রার্থী হবেন, শ্রেয়া পাণ্ডে না সুপ্তি পাণ্ডে, তাই নিয়ে একখানা বিস্তর জলঘোলা হয়েছে। শ্রেয়া পাণ্ডেকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ এসছে, এটা রোজ ভ্যালি হোক, আরো বিভিন্ন ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষমেশ সুপ্তি পাণ্ডেতেই ভরসা রেখেছেন, সুপ্তি পাণ্ডেতেই আস্থা রেখেছেন, এবং এটা তৃণমূলের নিঃসন্দেহে একটা প্রেস্টিজ ফাইট। এখানে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে, এর আগের বারও কল্যাণ চৌবে দাঁড়িয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। সাধন পাণ্ডের একটা জনপ্রিয়তা রয়েছে, তার মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের জনপ্রিয়তা নিঃসন্দেহে প্রশ্নাতীত, এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। পরের পর তিনি জিতে এসছেন, তাকে সেই অর্থে কেউ হারাতে পারেনি। একটা সময় কংগ্রেস থেকে, তারপর তৃণমূল কংগ্রেস থেকে তিনি জয়লাভ করেছেন, এবং তিনি কাজও করেছেন। ইভেন যখন তিনি ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, খুব সাইলেন্টলি ক্রেতা সুরক্ষা দপ্তরে তিনি কিন্তু কাজ করে গেছেন। সাধন পাণ্ডে তার কেন্দ্রের জন্য তার মন্ত্রী থাকাকালীন অবস্থায় কাজ করেছেন, এবং তৃণমূল কংগ্রেস এটা প্রেস্টিজ ফাইট হিসেবে নিয়েছে। এখানে কুণাল ঘোষ, অনিন্দ রাউত, অতীন ঘোষ, এদের দায়িত্ব দেওয়া হয়েছে। সাধন পাণ্ডের মৃত্যুর পর তার স্ত্রী দাঁড়িয়েছে, অর্থাৎ একটা সহানুভূতির হাওয়া রয়েছে। আর দ্বিতীয়ত, লোকসভা নির্বাচনের পর এই যে বাই ইলেকশন গুলোতে সাধারণত যেটা হয়, রাজ্যে যে সরকার থাকে, বাই ইলেকশনে খুব একটা হেরফের হতে আমরা দেখি না। বাই ইলেকশনে যেরকম ফলাফল বিগত মূল নির্বাচনে, সেটা লোকসভা হয়ে থাকুক বা সেটা বিধানসভা হয়ে থাকুক, যেরকম হয়েছে সেই দিকেই প্রবাহিত হয়। অতএব মানিকতলা কেন্দ্রে সেটা কল্যাণ চৌবে প্রার্থী হয়েছেন, কল্যাণ চৌবের জায়গায় অন্য কেউ হলে পরে মানিকতলা কেন্দ্রে প্রশ্নাতীত ভাবে বেশ বড় ব্যবধানে যে সুপ্তি পাণ্ডে জিতবেন, এই বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। মানিকতলায় সেই অর্থে তৃণমূল কংগ্রেসের কোনো লড়াই নেই। তৃণমূল কংগ্রেসের লড়াই ব্যবধান, কতটা ব্যবধানে সুপ্তি পাণ্ডে জিতছেন, কতটা ব্যবধানে সুপ্তি পাণ্ডে জিতবেন কল্যাণ চৌবেকে হারিয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সেটাই দেখার। মানিকতলা কেন্দ্রে সুপ্তি পাণ্ডের জয় নিশ্চিত মোটামুটি। যেটা দেখার সেটা হলো ব্যবধান, ব্যবধান কত হচ্ছে, কত ব্যবধানে, গতবারের থেকে আরো বেশি ব্যবধানে, লোকসভায় অল্প কিছু ব্যবধানে এগিয়েছিলেন,
এই মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস খুব অল্প কিছু ব্যবধানে এগিয়েছিল, সেই ব্যবধানটাকে কতটা বাড়াতে পারে। শুধুমাত্র ব্যবধান বাড়ানোর খেলা মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে কোনো সংশয়ের অবকাশই নেই। কয়েকটা বিষয়, এক তো সাধন পাণ্ডে শ্রী দাঁড়িয়েছেন, সহানুভূতির ভোট, এবং উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের গড়। তৃণমূল কংগ্রেস রীতিমতো প্রেস্টিজ ফাইট হিসেবে দেখছে। তৃণমূল কংগ্রেস আগে থেকে প্রচার শুরু করেছে। কুণাল ঘোষ, অনিন্দ্য রাউত, অতীন ঘোষরা আছেন, নির্বাচন পরিচালনা করছেন খুব সুন্দরভাবে। কর্মীদের মধ্যে উৎসাহ আছে। অতএব মানিকতলা কেন্দ্রে সুপ্তি পান্ডে জিতবেন। কতটা ব্যবধান তিনি বাড়িয়ে নিতে পারেন সেটাই দেখার। এবার যদি পরের কেন্দ্রটা আসি, বাগদা। এই বাগদা কেন্দ্রে লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এগিয়েছিল, বনগাঁর মধ্যে পড়ছে। বাগদা অর্থাৎ বিশ্বজিৎ দাস, যে প্রথম বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তারপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন, সেই বিশ্বজিৎ দাসের উপর আস্থা রাখে তৃণমূল কংগ্রেস। তাকে বনগাঁ লোকসভা নির্বাচনেও প্রার্থী করা হয়, কিন্তু বনগাঁ লোকসভা নির্বাচনে তিনি শান্তনু ঠাকুরের কাছে হেরে যান। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ভোটটাকে সংগঠিত করতে চেয়েছিলেন, তার দিকে নিয়ে আসতে চেয়েছিলেন, যেটা এই মতুয়া পরিবারে অর্থাৎ এই বড়মার পরিবারে, ঠাকুর পরিবারে যে একটা আড়াআড়ি বিভাজন, অর্থাৎ একদিকে মমতা বালা ঠাকুর, আরেকদিকে শান্তনু ঠাকুর, এরা সব একটা সময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন। কপিল কৃষ্ণ, মঞ্জুল কৃষ্ণ, পরে মঞ্জুল কৃষ্ণ বেরিয়ে যান, এবং তারই সন্তান এই শান্তনু ঠাকুর, যিনি এই মুহূর্তে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী। তিনি প্রতিমন্ত্রীও হয়েছেন, জাহাজ প্রতিমন্ত্রী, এর আগের বারেও ছিলেন, এবারও হয়েছেন। তার ভাইও, তিনিও বিধায়ক। এবার এই বাগদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রার্থী করেছে একদম তরুণ, ফ্রেশ একটি মুখ, মধুপর্ণা ঠাকুর, অর্থাৎ মমতা বালা ঠাকুরের মেয়ে, সদ্য 25-26 বছর বয়স হবে। ফ্রেশ ক্যান্ডিডেট, যত নতুনরা আসে তত রাজনীতির যে পাঁক, সেই পাঁকটা যদি একটুখানি পরিষ্কার হয়, নোংরাগুলো ময়লাগুলো যদি একটু ধুয়ে যায়, নতুনরা সাধারণত তাদের মধ্যে কাজ করার প্রেরণা থাকে, উদ্যম থাকে, করাপশন কম থাকে। মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে। এই কেন্দ্রে সোমা ঠাকুর অর্থাৎ শান্তনু ঠাকুরের স্ত্রী প্রার্থী হওয়ার একটা গুঞ্জন উঠছিল, কিন্তু অবশেষে বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি। এখানে কিন্তু একটা লড়াই হবে। লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি অনেকটাই এগিয়ে আছে, কিন্তু যেহেতু উপনির্বাচন এবং গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতেছে, পার্থ ভৌমিককে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্থ ভৌমিক ব্যারাকপুর জিতে এসেছেন, অর্থাৎ তিনি ভোট ম্যানেজমেন্টটা জানেন, অভিজ্ঞ একজন ব্যক্তি বলা যেতে পারে, এবং উইনিং স্পিরিটটা রয়েছে। পার্থর একখানা উইনিং স্পিরিট রয়েছে। সেই উইনিং স্পিরিট নিয়ে তিনি তার দলবল নিয়ে যে টিমকে তিনি ব্যারাকপুরে কাজে লাগিয়েছিলেন, তৃণাঙ্কুর অ্যান্ড অল দ্যাট, সেই টিমটাকে নিয়ে তিনি বাগদায় গেছেন। বাগদা দেখার দায়িত্ব তাকে দেয়া হয়েছে। অতএব এবার যে তৃণমূল কংগ্রেস অতি সহজে খেলাটা ছেড়ে দেবে এরকমটা নয়। বিশ্বজিৎ দাস নিজেই বলেছেন যে তিনি আর দাঁড়াবেন না, অন্য কাউকে প্রার্থী করা হোক। তিনিই বলেছিলেন মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হোক। অতএব গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সমস্যা নেই। এবার দেখার যে মতুয়া ভোটটাকে কতটা কনসলিডেট করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব চেষ্টা করেছিলেন লোকসভা নির্বাচনের আগেই মতুয়া ভোটটাকে কনসলিডেট করার, এবং সেই কারণেই তিনি কিন্তু মমতা বালা ঠাকুর গত লোকসভা নির্বাচনে হেরে গেলেও তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন সাংসদ করে, কিন্তু তারপরেও মতুয়া ভোটকে কেটার করা যায়নি। কেন কেটার করা যায়নি? কারণ কি শেষ মুহূর্তে যে প্রতিশ্রুতি ছিল বিজেপি গভর্নমেন্টের, যে মতুয়াদের নাগরিকত্ব প্রদান করা হবে, অর্থাৎ সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ভোটের একদিন আগে হলেও দেয়া হবে, অতএব সেটা কিন্তু আইনে পরিণত হয়েছিল এবং নাগরিকত্ব দেয়া শুরু হয়েছিল, এবং তার ফলে মতুয়াদের মধ্যে ঠিক নির্বাচনের আগে একটা উৎসাহ দেখা যায়, এবং মতুয়া ভোটটা কিন্তু শান্তনু ঠাকুরের দিকেই যায়, যে কারণে শান্তনু ঠাকুর আবার বনগাঁ কেন্দ্র থেকে জেতেন। এবং আমরা এক্সিট পোলে নিশ্চিত করে বলেছিলাম যে শান্তনু ঠাকুর জিতবেন, ওখানে বিশ্বজিৎ দাস হারবেন। এই বাগদা কেন্দ্রে কিন্তু বেশ জোরদার লড়াই হবে। বাগদা কেন্দ্র নিয়ে আমি এক্ষুনি নিশ্চিত করে কিছু বলছি না। আমি ঠিক নির্বাচনের আগে, এখনো 1 মাস মতো সময় আছে, বা নির্বাচন হয়ে যাওয়ার পর আমাদের যে অ্যানালিসিস আবার আসবে,
তখন আরো বিস্তারিত বলা যাবে বা কি হতে পারে সেইটা আপনাদের জানাবো। তবে এখনো পর্যন্ত এটা আমি বলতে পারি যে হাড্ডাহাড্ডি লড়াই, তবে কিছুটা হলেও তৃণমূল হয়তো এগিয়ে থাকবে একটা কারণে। তার কারণ হলো উপনির্বাচন। তৃণমূল জয়ের জন্য মরিয়া। তৃণমূল তার মনোবল যথেষ্ট তুঙ্গে রয়েছে। একটা উইনিং টিমকে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। ইয়াং ফেস রয়েছে। মমতা বালা ঠাকুর খাটবেন। মতুয়া সেন্টিমেন্ট আবারও কাজে লাগবে, অর্থাৎ মতুয়া সেন্টিমেন্ট যেহেতু আবার মতুয়া পরিবারের একজন, অতএব মতুয়া সেন্টিমেন্টটা একটু হলেও জোরদার হবে। এবার দেখা যাক কি হয়। শেষ তো নির্বাচনের পর, রেজাল্ট যেদিন বেরোবে সেদিনই বলা যায়। তবে এক্ষুনি বাগদা নিয়ে বলার মতো জায়গায় আমি নেই, বাগদা নিয়ে বলার মতো সিচুয়েশন হয়নি। কিছুদিন পর হয়তো আরো পিকচারটা ক্লিয়ার হবে যে বাগদায় কি হতে চলেছে। এখন অব্দি হাড্ডাহাড্ডি লড়াই। রায়গঞ্জ, রায়গঞ্জ লোকসভায় যে একখানা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং কৃষ্ণ কল্যাণী হেরেও যেতে পারেন, সেই ইঙ্গিত আমরা লোকসভা নির্বাচনের আগের যে এক্সিট পোল তাতে আমরা দিয়েছিলাম। কিন্তু এবার কিন্তু কৃষ্ণ কল্যাণী এই বিধানসভা, রায়গঞ্জ সদরে এই বিধানসভায় কিন্তু কৃষ্ণ কল্যাণী জিতবেন। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এসছেন, লোকসভায় প্রার্থী হয়েছিলেন, হেরে গিয়েছেন। তিনি গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্কলহের অভিযোগ হারার পর তুলেছেন এবং এই কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে। এখানে কিন্তু কৃষ্ণ কল্যাণী কিছুটা হলেও এই বিধানসভার নিরিখে, এই বিধানসভায় কৃষ্ণ কল্যাণী এগিয়েই আছেন, এগিয়ে থেকেই শুরু করবেন। তার মধ্যে উপনির্বাচন, শেষ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে, সেই উইনিং স্পিরিট নিয়ে খেলবে এবং জিতবে। কৃষ্ণ কল্যাণী এগিয়ে থেকেই শুরু করবে। এবার আসি রানাঘাট দক্ষিণ। এখানেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি গত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, বিজেপির প্রার্থী ছিলেন, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের শেষ মুহূর্তে আসেন, রানাঘাটে প্রার্থী হন এবং হেরে যান। আমরা এক্সিট পোলে বলেছিলাম, খুব পজিটিভলি জানিয়েছিলাম যে তিনি হারতে চলেছেন এবং তার কারণ মতুয়া ভোট। এবার দেখার যে এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এই বিধানসভায় মুকুটমণি কি করেন। মুকুটমণি কিছুটা হলেও এগিয়ে থাকবেন, এগিয়ে থেকেই শুরু করবেন। এখানে এই মুকুটমণির এখানে প্রার্থী হলো মনোজ বিশ্বাস, বিজেপির প্রার্থী মনোজ বিশ্বাস। বিজেপি যথেষ্ট ছন্ন ছাড়া একটা অবস্থায় রয়েছে। কেন? এই বাগদা, রানাঘাট, বাগদা অর্থাৎ বনগা লোকসভা নির্বাচনের মধ্যে যে বিধানসভা কেন্দ্রটি পড়ছে, রানাঘাট দক্ষিণ, রানাঘাট লোকসভা নির্বাচনের মধ্যে, লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, রায়গঞ্জ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। এইগুলোয় বিজেপি লোকসভার নিরিখে এগিয়ে থাকলেও লড়াইটা খুব টাফ। তার কারণ হলো এই লোকসভা নির্বাচনের ফলাফলের পর বিজেপি যথেষ্ট ছন্ন ছাড়া। এক তো ভয়ানক রকম গোষ্ঠী কন্দল, একে অপরের বিরুদ্ধে বলছেন। জগন্নাথ সরকার মুখ খুলছেন, জগন্নাথ সরকার মুখ খুলছেন, দিলীপ ঘোষ খড়গহস্ত হয়ে রয়েছেন। এটা তার সময়, কারণ গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সবাই তাকে অভিযুক্ত করেছিল, তাকে দোষারোপ করেছিল। এবার তিনি এই মুহূর্তে যে দুজন নেতৃত্বে ছিলেন, অর্থাৎ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে দুষছেন। সৌমিত্র খা পা বাড়িয়ে রয়েছেন, তাকে এবারও মন্ত্রিত্ব দেয়া হয়নি, তিনি যে কোনো সময় তৃণমূলে চলে যেতে পারেন, যাবেন যাবেন করছেন, যাবে কি যাবেন, অর্থাৎ অফার আছে কি নেই, তৃণমূল থেকে বড় অফার আসবে কি আসবে না, জল মাপার চেষ্টা করছেন, অপেক্ষা করছেন। তো এইরকম একটা অবস্থা, ইভেন কেন্দ্রেও ফলাফলটা আশানুরূপ হয়নি। এইরকম অবস্থায় বিজেপি যথেষ্ট ছন্ন ছাড়া। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস একটা উইনিং স্পিরিট নিয়ে খেলবে এবং আফটার অল উপনির্বাচন, উপনির্বাচনে সাধারণত খুব একটা উল্টো পাল্টা হয় না। রিসেন্ট পাস্টে যদি আমরা ওই সাগরদিঘি বাদ দিই, তাছাড়া খুব একটা সাধারণত যে রাজ্যে যে সরকার থাকে বা যে উইনিং স্পিরিটটা দেখা গিয়েছে শেষ নির্বাচনে, সেই রকমই দেখা যায়। অতএব লোকসভার নিরিখে বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ সদর, এইগুলো বিজেপি এগিয়ে থাকলো এই প্রত্যেকটা কেন্দ্রে। বাগদায় হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু রায়গঞ্জ অন্তত পক্ষে কিছুটা হলেও কৃষ্ণ কল্যাণী এগিয়ে থেকে শুরু করছেন, এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। বাগদা এবং রানাঘাট দক্ষিণ এই দুটোতেই তৃণমূল কংগ্রেস এগিয়ে থেকে শুরু করবে, একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেখা যাক, যত সময় গড়াবে তত আরো বিষয়টা স্পষ্ট হবে। আরো আমরা এই জাতীয় আলোচনা নিয়ে, এই জাতীয় বিষয় নিয়ে কথা বলবো।
সেই সময় আরো বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আর মানিকতলায় তো যেটা খুব স্পষ্টতই বললাম যে তৃণমূল কংগ্রেস এটা প্রেস্টিজ ফাইট, তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে থেকে শুরু করছে। সাধন পান্ডের সেন্টিমেন্ট, সাধন পান্ডের পরিবারের প্রার্থী, কুণাল ঘোষ, অনিন্দ্য রাউত, অতীন ঘোষদের সহযোগিতা, উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের গড়, এখানে সুপ্তি পান্ডের লড়াইটা জাস্ট ব্যবধান বাড়ানোর, কতটা বেশি ব্যবধানে জিততে পারেন সেটাই দেখার। ফাইনাল ভার্ডিক্ট আমরা ঠিক নির্বাচনের আগে যখন এপিসোড করবো এই নিয়ে, বা নির্বাচনের পরে যখন এপিসোড করবো তখন আপনাদের জানাবো। এবং এই 4টি কেন্দ্র এইটুকু নিশ্চিত করে বলছি, 4টি কেন্দ্রে যেটা বলবো সেই সময় আশা করি মিলিয়ে দিতে পারবে। এখনো পর্যন্ত এইটুকুই, আপনাদের অনুরোধেই এই ভিডিওটি করা। আপনাদের আরো একবার বলার, যেটা বলছিলাম, যে আমি কোনো পোলস্টার নই, আমার এই জাতীয় এক্সিট পোল করতে, এই জাতীয় আলোচনা করতে খুব একটা ভালোও লাগে না। ইভেন আমি যে সবসময় খুব পলিটিক্যাল আলোচনা করতে চাই তাও নয়। কিভাবে রায়বাহাদুর শুরু হয়েছিল, ফিল্মের কন্টেন্ট করবো বলে লিরিক্যাল কনভারসেশন রিলিজ করার কোনো জায়গা ছিল না, যে দুখানা লিরিক্যাল কনভারসেশন একদম শুরুর দিকের কন্টেন্ট রায়বাহাদুরের, এখনো আপনারা গিয়ে চেক আউট করলে পরে পেতে পারেন। আমার খুব কাছের কাজ, আমার খুব পছন্দের কাজ, পলিটিক্যাল কন্টেন্টের থেকেও অনেক 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 বেশি পছন্দের কাজ, সিইউ এবং নো সলিউশন দুটোই রায়বাহাদুরে অ্যাভেলেবল, গিয়ে চেক আউট করতে পারেন। আমি চাইলে পরে লিঙ্কও দিয়ে দিতে পারি। এবং আমি অনেক বেশি করে ফিল্ম নিয়েই কথা বলতে চাই। আসলে আমার ইউটিউবের বাইরের জগৎটা অনেক বেশি ফিল্মের জগৎ। আমার অনেকগুলো ফিল্মের কাজ, কোনোটা অভিনয়ের, কোনোটা অ্যাড ফিল্মের, কোনোটা ডিরেকশনের, কোনোটা স্ক্রিপ্ট রাইটিং এর, বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই মুহূর্তে স্ট্রিম করছে। যেহেতু এই চ্যানেলের অ্যালগোরিদম, পলিটিক্যাল অ্যালগোরিদম সেট হয়ে গেছে, তাই পলিটিক্যাল কথাবার্তাই বেশি বলে থাকি, সেটাই আপনারা পছন্দ করেন। তবে আমি পছন্দ করি সবসময় ফিল্ম নিয়ে কথা বলতে, আমি নিজেকে পরিচয় করাতে পছন্দ করি একজন ফিল্মের শিক্ষার্থী হিসেবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা কখনো এই ফিল্ম নিয়ে কথা বলতে বা কথা শুনতে চান আমার, জানাবেন, শোনাবো। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এইরকমই কোনো একটা লাইভ নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। রায়বাহাদুর সাবস্ক্রাইব করবেন প্লিজ, একটু থ্যাঙ্কস পাঠাবেন, পারলে পরে যদি একটু থ্যাঙ্কস পাঠান, তাহলে আমরা এই জাতীয় আরো ইন্টারাক্টিভ লাইভ করতে, যদি আপনারা জয়েন করেন, মেম্বারশিপ নেন, তাহলে আমাদের চ্যানেলটা আরো ভালোভাবে চালাতে সুবিধে হয়। এইটুকু অনুরোধ থাকলো, সম্ভব হলে জয়েন করবেন, সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস পাঠাবেন। বাকি কথা আবারও অন্য কোনো লাইভে হবে। আপাতত এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে এইরকম কোনো একটা লাইভে। ভালো থাকবেন।